আমরা যে সাহিত্য, বাংলা সাহিত্য আমরা যে পড়াশোনা করছি, এই বাংলা সাহিত্যে, কারণ আধুনিক বাংলা কবিতা, কবিতা তোমরা অনেক আগেই বুঝে গেছো, বুঝিয়ে দিয়েছেন। তাহলে আধুনিক হলো তাহলে বাংলা কবিতা। তাহলে বাংলা কবিতার জগতে আমরা তো কবিতা পড়বো, তা বাংলা কবিতার জগতে আধুনিকতা কাকে তুমি বলবে? বাংলা কবিতার জগতে কোনটা আধুনিকতা, কোন সময়কালকে আধুনিকতা বলবো? এইটি বুঝতে গেলে তোমাকে আমাদের কিছু প্রেক্ষাপট তোমাকে জানতে হবে। দেখো, বাংলা কাব্য জগৎ শুরু হয়েছে, তোমাকে আমি শুরু থেকে বলছি, তোমাকে তোমরা সবই জানো, আমি একবার ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। বাংলা কাব্য জগতের শুরু হয়েছে কোথা থেকে? চর্যাপদ থেকে। খুব সিম্পল ব্যাপার। চর্যাপদের পরে এসছে শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তনের পরে বিভিন্ন অনুবাদ কাব্য, বৈষ্ণব পদাবলী, বিভিন্ন মঙ্গল কাব্য, চৈতন্য জীবনী গ্রন্থ, এগুলি প্রধানভাবে আছে, আর অনেক সাহিত্য আছে। তারপর দেখবে বাংলা সাহিত্যে দেখবে আধুনিক যুগ এসছে। তো সে আধুনিক যুগে আমরা আবার কাব্যও পেলাম। আমরা তো কবিতা নিয়ে কথা বলছি এখন, আমরা কবিতা পেলাম। আমরা আধুনিক যুগে ঈশ্বরগুপ্তের কবিতা পেয়েছি, কবিতা ছাপিয়ে বেরিয়েছে। আমরা এর আগে ছাপা অক্ষরে আমরা পাইনি, হরফে পাইনি। হ্যালহেড তার বন্ধু, সেই হ্যালহেড এবং তার বন্ধু উইকলিংস দুজন মিলে সেই পঞ্চানন কর্মকার হুগলির, তার সহায়তায় সে হরফ বানালেন। এগুলো তো আমরা আগেও আলোচনা করেছি, সাহিত্য ইতিহাস আলোচনা করতে গিয়ে, এগুলো আধুনিক। কিন্তু কাব্যের ক্ষেত্রে আমরা যে আধুনিক কবিতা পড়বো, সেই আধুনিক কাকে বলবো? তাহলে কি ঈশ্বরগুপ্তের কবিতাকে আধুনিক বলবো? না, ঈশ্বরগুপ্তের কবিতাকে আমি আধুনিক বলতে পারবো না। তাহলে কি আমরা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কবিতাকে আধুনিক বলবো? না। আধুনিক বাংলা কবিতা, তুমি বলবে স্যার আধুনিক যুগের ওগুলো, তাহলে আধুনিক বাংলা কবিতা বলবো না কেন? এটা তুমি একটা প্রশ্ন করবে আমাকে। হ্যাঁ, এই ঈশ্বরগুপ্ত, রঙ্গলাল, বিহারীলাল এরা আধুনিক যুগের কবি। কিন্তু আধুনিক বাংলা কবিতা যখন স্পেশালাইজ করছি আমি, যখন আধুনিক বাংলা কবিতা, তখন সেই আধুনিক বাংলা কবিতা ওগুলো আধুনিক যুগের কবিতা। কিন্তু আধুনিক বাংলা কবিতা বলতে আলাদা তকমা দিয়ে যে কবিতাগুলিকে বলা হচ্ছে, সেগুলি মূলত প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই মাঝামাঝি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যে কবিতাগুলি, সেগুলি আধুনিক বাংলা কবিতা। একথা কে বলেছেন? আবু সঈদ আইয়ুব, খুব শ্রদ্ধেয় ব্যক্তি। ওনার 4টি প্রবন্ধ তোমাদেরকে ভবিষ্যতে পড়তে হবে, দেখবে। আবু সঈদ আইয়ুব, ইনি আধুনিক বাংলা কবিতা বলে এই নামে 1940 সালে একটি সংকলন গ্রন্থ বের করেছিলেন। মানে সেই বইয়ের মধ্যে প্রচুর কবিতা ছিল, তাকে বলে সংকলন, কবিতা সংকলন গ্রন্থ। আধুনিক বাংলা কবিতায় এই নামে তিনি সংকলন গ্রন্থ বের করলেন 1940 সালে। সেই গ্রন্থের ভূমিকায় তিনি লিখছেন, কালের দিক থেকে মহাযুদ্ধ পরবর্তী এবং ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত, অন্তত মুক্তি প্রয়াসী কাব্যকেই আমরা আধুনিক কাব্য বলে গণ্য করেছি। আমি ব্যাখ্যা করে দিচ্ছি। কালের দিক থেকে মহাযুদ্ধ পরবর্তী, এই মহাযুদ্ধ পরবর্তী মানে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ, সেই প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী যে সময়কাল, সেই সময়কাল, তার মানে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী সময়কাল। এবং ভাবের দিক থেকে, ওটা সময়ের দিক থেকে হলো, ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত। কার প্রভাব মুক্ত? রবীন্দ্র প্রভাব মুক্ত। তুমি প্রশ্ন করবে, স্যার রবীন্দ্র প্রভাব মুক্ত কথাটা বললো কেন? রবীন্দ্রনাথ স্যার কি আধুনিক কবি নন? রবীন্দ্রনাথ আধুনিক কবি বটেন না নন, সেই বিতর্কের জায়গাটা আমি পরে আসবো।
এখানে উনি যেটা লিখেছেন সেটার ব্যাখ্যা নিরিখে বলতে হয় যে এই সময়কালের যে কবিরা, এই প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালের যে সমস্ত কবিরা, তাদের মধ্যে প্রথম চারজন কবি, একজনের নাম মহিতলাল মজুমদার, একজনের নাম কাজী নজরুল ইসলাম, একজনের নাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত, আরেকজনের নাম সত্যেন্দ্রনাথ দত্ত। এই চারজন প্রথম তারা চেষ্টা করলেন রবীন্দ্র ঐতিহ্য থেকে বেরিয়ে আসার। এই চারজন প্রথম চেষ্টা করলেন রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত হয়ে কবিতা লেখার। কারণ রবীন্দ্রনাথ এত বড় জ্যোতিষ্ক, রবীন্দ্রনাথ এত বড় ক্ষেত্র নিয়ে আছেন যে তার প্রভাব কাটিয়ে নতুনভাবে কবিতা লেখা খুব সহজসাধ্য নয়। যে যাই লিখতে যাচ্ছে রবীন্দ্রনাথের প্রভাব চলে আসছে। কুমুদরঞ্জন মল্লিক, কালিদাস রায়, যতীন্দ্রমোহন বাগচি, এরা সবাই কবিতা লিখতে গিয়ে রবীন্দ্র অনুসারী কবিতা হয়ে গেলেন। এই চারজন চেষ্টা করলেন যে আমাদেরকে যেমন করেই হোক আমাদের নিজস্বতা আনতে হবে। যে কথাটা আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে তোমার লেখায় তোমারটা রাখো, আমার প্রভাব যেন তোমার উপর না পড়ে। আমাকে অনুসরণ করতে পারো তুমি, আমাকে অনুকরণ করবে না। মনে রাখবে প্রচুর কবি তারা রবীন্দ্রনাথকে অনুসরণ করে নিজস্বতা আনতে পারছিলেন না, এই চারজন পারলেন। তাই এই চারজনকে বলা হচ্ছে রবীন্দ্র ঐতিহ্য থেকে বেরিয়ে গিয়ে নিজস্ব বৈশিষ্ট্য রাখতে পারার আধুনিক বাংলা কবিতার প্রথম চারজন ব্যক্তিত্ব। আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রে এই জন্য বলবো যে তিনি একজন ব্যক্তিত্ব, তাকে যেমন করে তার প্রভাবটা কাটানোই হচ্ছে আধুনিক কালের কবিতার বৈশিষ্ট্য। অর্থাৎ তিনি কোন বিষয়ে কবিতা লেখেননি, তিনি কি কি বিষয়গুলো নিয়ে কবিতা লেখেননি, সেইগুলো খুঁজে বের করে সেই বিষয় নিয়ে কবিতা লিখে এদেরকে বা এই সমস্ত কবিদেরকে তাদেরকে জায়গা করে নিতে হবে। তারা পেরেছিলেন এই পেরেছিলেন বলেই এই তাদের কবিতাগুলোকে আধুনিক কালের কবিতা বলা হচ্ছে। সেই জন্যেই আবু সঈদ আইয়ুব তিনি ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত এই কথাটা কিন্তু বলেছেন। আমরা সেটাই ব্যাখ্যা করলাম তোমাদের কাছে। আবু সঈদ আইয়ুবের এই ব্যাখ্যাটা তোমাদের কাছে পরিষ্কার হলো কি? ওকে, এরপরে আমরা বলবো যে তাহলে কোন বিষয় নিয়ে লিখবে তারা, এই একটা প্রশ্ন। রবীন্দ্রনাথ লেখেননি, সেই বিষয়গুলো নিয়ে আমরা লিখবো, তো তাহলে কোন বিষয়গুলো নিয়ে আমরা লিখবো? তাদেরকে তো লেখার গ্রাউন্ড পেতে হবে না? তারা অনেক বিষয় পেয়ে গেলেন। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের অভিঘাত, অর্থাৎ তাদের কবিতায় দারুণভাবে রাজনীতি চলে এলো। তাদের কবিতায় এলো ইংরেজকে ভারত ছাড়তে হবে, অর্থাৎ দেশপ্রেম কেন্দ্রিক কবিতার গ্রাউন্ড তারা পেলেন। অর্থাৎ কোন কোন কবিতা লেখার কোন কোন পয়েন্ট তারা পাচ্ছেন। আমাদের দেশ বারে বারে আঘাতপ্রাপ্ত হয়েছে ইংরেজের দ্বারা, আবার আমাদের দেশকে অতিক্রম করে এই কবিরা আন্তর্জাতিক ক্ষেত্রেও চলে গেলেন। তোমরা জানো যে হিটলার এবং মুসোলিনি, অ্যাডলফ হিটলার জার্মানিতে আর ইতালির বেনিতো মুসোলিনি, তারা 1922 এবং 1932 এই সময়ে তারা আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে পৃথিবীর মধ্যে দুর্বিষহ অবস্থা তৈরি করে দিয়েছিলেন হিটলার এবং মুসোলিনি। তোমরা যারা ইতিহাস পড়েছো তারা ভালো করেই জানো যে এই হিটলার মুসোলিনির এদের অত্যাচারের জন্যই শেষ পর্যন্ত যুদ্ধ নেমে এলো।
1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সে তো এদের অত্যাচারের জন্যই। এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হল 1945-এ। তার মাঝে তোমরা জানো জাপানে সেই পারমাণবিক বোমা আমেরিকা নিক্ষেপ করল। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে একটা দুর্বিষহ চিত্র। সমস্ত আধুনিক বাংলা কবিতায় ছাপ পড়ল। আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে অত্যাচার, অন্যায়, যুদ্ধ, দাঙ্গা ছাপ পড়ল। দেশীয় ক্ষেত্রে ইংরেজ বিতাড়ন, শুধু ইংরেজ বিতাড়ন নয়, হিন্দু মুসলিম লেগে যাচ্ছে দাঙ্গা। 1946 সালে হিন্দু মুসলমান দাঙ্গা লেগে গেল। আধুনিককালে কবিতা বসে নেই, আধুনিককালে কবিরা বসে নেই। একাধিক কবিতা লেখা হলো হিন্দু মুসলমানকে নিয়ে। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। জীবনানন্দ লিখলেন, যদি দেখি রক্তের নদী থেকে কল্লোলিত হয়ে বলে যাবে কাছে এসে ইয়াসিন মকবুল হানিফ গগন বিপিন শশী। তিনি কবিতার মধ্যে দু ধরনের নাম নিয়ে দেন, হিন্দু এবং মুসলমান। 1946 সালে দুর্বিষহ দাঙ্গা কলকাতার বুকে। আধুনিক কালের কবিরা তারা দেশভাগ, আধুনিক কালের কবিরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের অত্যাচার, মুসলিনের অত্যাচার, হিন্দু মুসলিম দাঙ্গা, আমাদের 43-এর মন্বন্তর। সেই 43-এর মন্বন্তরে তোমরা তো পড়েছ মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচায় কি বাঁচে, দেখেছো কিভাবে রাস্তাঘাটে ডেড বডি পড়ে রয়েছে। ওরা খাবারের জন্য কলকাতায় গেছিল। সেই তারা মেদিনীপুর এলাকার মানুষ, দুর্ভিক্ষ কবলিত মানুষ, কলকাতার মানুষ তাদেরকে খাবার, দুমুঠো খাবার দিয়ে তাদের অন্ন সংস্থানের ব্যবস্থা করে দেয়নি বলে তারা বহু মানুষ মারা গেছিল। ইতিহাসে কথা বলছে 43-এর মন্বন্তর। সেই 43-এর মন্বন্তরকে কেন্দ্র করে কবিতা লেখা হলো। আমরা এইভাবেই দেখলাম যে আধুনিককালের কবিরা তারা রবীন্দ্র আবেষ্টনী ছেড়ে তারা সামাজিক ঝঞ্ঝা, রাজনৈতিক ঝঞ্ঝা, সামাজিক দুর্বিপাক, শোষণ, বঞ্চনা, এইগুলোকে দারুণভাবে তাদের কবিতায় নিয়ে এলেন। আমরা সেই যুগ প্রেক্ষাপটেই যে কবিতাগুলি পেলাম বা উন্নত, সেই বিদগ্ধ বা মননশীল বা পণ্ডিত বা শিক্ষিত সেই কবিরা তারা যে কবিতা লিখলেন, সেই কবিতাগুলি হলো আধুনিক কালের কবিতা। আরেকটি মজার বিষয় হলো এদের মধ্যে বেশিরভাগ ছিলেন ইংরেজি সাহিত্যের ছাত্র। এটা একটি তাদের মধ্যে পজিটিভ দিক হয়ে গেছে। অর্থাৎ ইংরেজি সাহিত্যে টি.এস. এলিয়ট 1922 সালে দি ওয়েস্টল্যান্ড, 1926 সালে দ্য হলো ম্যান, ইংরেজি সাহিত্যের আধুনিকতার একটা ধ্বজা উড়িয়ে দিয়েছেন টমাস টার্নস এলিয়ট। সেই এলিয়টকে তারা দারুণভাবে গ্রহণ করতে পারলেন কবিতা লিখতে গিয়ে। অর্থাৎ এনারা রবীন্দ্রনাথকে ছেড়ে দিয়ে এনারা ব্যাপকভাবে পাশ্চাত্য সাহিত্যের আধুনিকতার দ্বারা দারুণভাবে এরা প্রভাবিত হলেন বা গ্রহণ করলেন, এবং সুবিধা এই জন্য হয়ে গেল তারা নিজেরা ইংরেজিতে এমএ, ইংরেজি সাবজেক্টে পিএইচডি, ইংরেজি সাবজেক্টে ডিলিট। এই আধুনিক কালের কবিতার যারা প্রথিতযশা কবি তারা ম্যাক্সিমাম হচ্ছেন ইংরেজি সাহিত্যের। জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, এরা হয় প্রত্যক্ষভাবে ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন, কিংবা এদের সেই পড়াশোনার মধ্যে ইংরেজি সাংঘাতিক দখল ছিল। এইটি কিন্তু দারুণভাবে কাজ করেছে তাদের কবিতা রচনার দিক থেকে। আমাদের এই আধুনিক কবিতার কাকে বলে একটি আবু শহীদ আইয়ুব বললেন। আর একটি কথা খুব যুক্তি সহকারে বলেছেন, তিনি আধুনিক কালের কবিদের তিনি কাণ্ডারি বলা যেতে পারেন তাকে, কারণ তিনি আধুনিক কালের কবিদেরকে অনেককে তুলেছেন মানে তাদেরকে প্রতিষ্ঠা দিয়েছেন। তার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে, তার নাম বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু তিনি দুটি পত্রিকার সম্পাদক ছিলেন। একটি নাম ছিল প্রগতি, 1927 সালে বের হয়েছিল, আর একটি কবিতা পত্রিকা 1935 সালে বের হয়েছিল। সেই বুদ্ধদেব বসু সেই কবিতা পত্রিকার মাধ্যমে, ওই প্রগতি পত্রিকার মাধ্যমে
তিনি অনেক নতুন কবিকে তিনি তার পত্রিকায় জায়গা দিয়েছেন বলেই আজকে তাদেরকে তোমরা দারুণভাবে চেনো। তাদের মধ্যে একজন হলেন জীবনানন্দ দাশ। এই জীবনানন্দ দাশ মনে রাখবে তার প্রতিভাটাকে ধরতে পেরেছিলেন জহুরির মতো বুদ্ধদেব বসু। সেই বুদ্ধদেব বসু তিনি একটি কবিতা সংকলন বই বের করেছিলেন। সেই বইটি তিনি প্রকাশ করেছিলেন 1953 খ্রিস্টাব্দে। আমি আগেই বলেছি আধুনিক বাংলা কবিতা আবু শহীদ আইয়ুব বের করেছেন 1940 সালে। সেখানে তিনি কি বক্তব্য বলেছেন বললাম তোমাদের। আর বুদ্ধদেব বসু তিনি আধুনিক বাংলা কবিতা এই নামে তিনি একটি বই, কবিতা সংকলন গ্রন্থ, শুধু কবিতা আছে বইটির মধ্যে। সেই বইয়ের ভূমিকায় তিনি বলেছেন খুব যুক্তিসঙ্গত, খুব আমাদের সময়োপযোগী এবং আধুনিক কবিতা চেনার পক্ষে দারুণ গুরুত্বপূর্ণ এই বক্তব্যটি তার। এই বক্তব্যটি প্রত্যেকের বোঝা উচিত যে তিনি কি বলেছেন, আধুনিক কালের কবিতা কোনগুলোকে বলা হবে। তিনি বলছেন, আমার কথাটি শোনো এবং বোঝার চেষ্টা করো। এই আধুনিক কবিতা এমন কোনো পদার্থ নয় যাকে কোনো একটা চিহ্ন দ্বারা অবিকলভাবে শনাক্ত করা যায় যে এইটাই হচ্ছে আধুনিক কালের কবিতা, এইটা বলা যাবে না। তোমাকে আমি একটু আগে বললাম না যে ধর্ম দিকে দেখো, কেউ লিখুক যে মা কালী ও নয়, এখন আমার কাছে দেবতা হচ্ছে ডাক্তার, আমার কাছে দেবতা হচ্ছে সেই বিজ্ঞানী যিনি করোনার ভ্যাকসিন আবিষ্কার করছেন, আধুনিক। আবার তোমার হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোন আমি নেব, স্মার্টফোন নেব আমি, আধুনিক। অর্থাৎ এই আধুনিকটা এমন কোনো পদার্থ নয় যাকে নির্দিষ্ট একটা চিহ্ন দ্বারা শনাক্ত করা যায়। তুমি বলছো যে আমার সৃষ্টি হয়েছে, আমার, তোমাকে প্রশ্ন করা হচ্ছে, তোমার ঠাকুমা বলছে ওরে ভগবান ছিল তাই পৃথিবীতে এসছিস, তুমি বলবে বাঁদর ছিল তাই এসছি পৃথিবীতে, তুমি হলে আধুনিক। তোমার ঠাকুমা ওল্ড, চলেই না। ওরে ঈশ্বরের করুণা হয়েছিল তাই পৃথিবীতে এসেছিস, তুমি বলবে বাঁদরের করুণা হয়েছিল তাই আমি এসেছি, কারণ এই বাঁদরের সন্তান। বাঁদর মানে তোমার নির্দিষ্ট বাবাকে বলা হয়নি। আমরা বিবর্তনের ধারায় চার্লস ডারউইনের সেই বৈজ্ঞানিক, আমরা সেই বৈজ্ঞানিক চিন্তা ভাবনা বা চিন্তা করব, সেই বিশ্লেষণ বা সেই বৈজ্ঞানিক তথ্য আমাদের জানা থাকলে আমরা সবাই জানি আমাদের পিতার নাম কি বটে। আমাদের পিতার নাম বাঁদর। সেটা ব্যক্তিগত আমার পিতা নয়, আমাদের বলেছি। এই মনুষ্য প্রজাতির পিতা হচ্ছে কে? বাঁদর। আমাদের সৃষ্টি হয়েছে বাঁদর থেকে। আমাদের ওই ওপর থেকে স্বর্গের কোনো ঈশ্বরের করুণায় আমাদের সৃষ্টি হয়নি। আমরা এই ক্ষেত্রটা আমি যখন চলে যাচ্ছি তখন আমি দেখছি যে এ তো বলা যাচ্ছে। আবার যখন দুর্ভিক্ষ কবলিত মানুষ খাবার পাচ্ছে না, তাদেরকে খাবার দিচ্ছে না কলকাতার মানুষরা, তখন আমি অমানবিকতার চিত্র পাচ্ছি, সেইটা নিয়েও কবিতা লেখা হচ্ছে, সেটাকেও বলছে কি? আধুনিক। তাহলে এই আধুনিকটা এমন কোনো পদার্থ নয় যাকে নির্দিষ্ট একটা চিহ্ন দ্বারা শনাক্ত করা যাবে। বিভিন্ন দিক থেকে আধুনিক। তুমি বলছো আমি শাড়ি পরে কলেজ যাবো না মা, আমি ট্রেনে যাই, আমি ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমার, এর নাম আধুনিক। খুব যুক্তি দিয়ে মাকে বোঝাচ্ছ তুমি। একে বলা যেতে পারে, এই এই আধুনিক কবিতা কাকে বলবে উনি বলছেন, একে বলা যেতে পারে বিদ্রোহের। বিদ্রোহের কার বিরুদ্ধে বিদ্রোহ? যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। কার বিরুদ্ধে বিদ্রোহ? প্রথার বিরুদ্ধে বিদ্রোহ। কার বিরুদ্ধে বিদ্রোহ? মনে রাখবে, অন্ধ সংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ। প্রতিবাদের কবিতা, একে বলা যেতে পারে বিদ্রোহের কবিতা, প্রতিবাদের কবিতা। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বলবীর, এই যে নজরুল লিখলেন বিদ্রোহী কবিতা, তাহলে বিদ্রোহের কবিতা, প্রতিবাদের কবিতা। অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়। একটি মেয়ে, তার গর্ভের সন্তান চলে এসছে, তাহলে সেই সন্তানটার মাকে বলা হচ্ছে অসতী। সেই সন্তানটা শুধু মায়ের দ্বারা আসেনি, অন্য একটা পুরুষের সঙ্গে মিলনের দ্বারাই এসছে। তাহলে সেই পুরুষটাকে কেন, তাকে কেন বলা হবে না
তাকে কেন চিহ্নিত করা হচ্ছে না? প্রতিবাদ, সংশয়, সংশয় বলবে কিসের সংশয়? সংশয় চলে আসছে না? সংশয় আসছে না? মা কালী মন্দিরে পাঁঠা বলি আসছে, তোমার প্রশ্ন চিহ্ন নেই? তুমি প্রশ্ন করো না? হ্যাঁ, তুমি মন্দিরে কাউকে করো না, নিজেকে প্রশ্ন করো না? সংশয় আসছে না? সত্যি কি এই পাঁঠা বলি দিলে কি সত্যি কি হয়? হয় এই যে সংশয়, ক্লান্তি, যুগ যন্ত্রণা আবিষ্ট হয়ে ক্লান্ত হয়ে যায় না আমরা? 200 বছর হয়ে গেল দেশ স্বাধীন হতে। বলো এই স্বাধীনতাকামী যারা সৈনিক, তারা দেশকে স্বাধীন করার জন্য মরিয়া হয়ে তারা ক্লান্ত হয়ে যাচ্ছে না? যে বিজ্ঞানী করোনার ভ্যাকসিন আবিষ্কার করার জন্য চেষ্টা করে ক্লান্ত হয়ে যাচ্ছেন। আর উন্নত ভ্যাকসিন কি করে আবিষ্কার করা যায়? ক্লান্ত হচ্ছি না আমরা? সন্ধানের, মনে রাখবে, নব সন্ধান করতে হবে। চড়ে বেতে এগিয়ে চলো। নব সন্ধানের জন্য রেডিও থেকে টিভি এসছে, টিভি থেকে স্মার্টফোন এসছে, মনে রাখবে। নব সন্ধানের পিছনে দৌড়াও, তারই নাম আধুনিকতা। এক জায়গায় থেমে থেকো না বন্ধু। আবার এরই মধ্যে প্রকাশ পেয়েছে বিস্ময়ের জাগরণ। বিস্ময়, অবাক হয়ে যাই আমরা। এভারেস্টের চূড়া দেখি কি হই? বিস্ময়ে অভিভূত হয়ে যায়। সমুদ্রের ঢেউ দেখি কি হই? বিস্ময়ে অভিভূত হয়ে যায়। সেদিন দেখছিলাম একটা জাহাজ জলের মধ্যে ডুবে যাবে। ডুবে যাবার আগে একটা ইয়াং ছেলে, একটা যুবক ছেলে বলছে, আরে লাইফে একবার বাঁচছি, সমুদ্রের সৌন্দর্য দেখে নাও। ঠিক মরবে তার আগে মুহূর্তে সেটা ক্যামেরা বন্দি করেছে। মুম্বাইয়ে জলের মধ্যে সেই জাহাজটা ডুবে গেছে। সমুদ্রে ব্যাপক বড় বড় ঢেউ এসে সেই জাহাজটাকে ডুবিয়ে দিল। জাহাজটা ঠিক ডোবার আগে সেই ছেলেটির ফটোটি দেখা গেল, এবং সেই জাহাজের মধ্যে যারা বেঁচে ছিল সেই তাদেরই মোবাইল হয়তো বেঁচে, সেই মোবাইল থেকে রেকর্ডটা পাওয়া গেছে, ভিডিওটা। কিন্তু সেই ছেলেটি মারা গেছে, নীল জামা পড়েছিল। ছেলেটিকে ভিতরে ঢুকতে বলছে, ভিতরে ঢুকছে না। আমি অবাক হয়ে দেখলাম। অনেক মানুষ দেখছে যে এই বাবা জাহাজটা ডুবে যাচ্ছে, আমি অন্য জিনিস দেখছি। আমরা সাহিত্য পড়াই তো। আমি একটা জিনিস, ছেলেটা মন দিয়ে ছেলেটাকে ঢুকতে বলছে জাহাজের ভিতরে, ও ঢুকছে না, বাইরে দাঁড়িয়ে আছে। আর জলের তোড় আসছে, জল এসে জাহাজটাকে একদম ওলটপালট করে দিচ্ছে। অনেকবার এই ভিডিওটা দেখেছেন। অ্যাকচুয়ালি ও বিস্ময়ে অভিভূত হয়ে যাচ্ছে। ওকে তখন সমুদ্রের সৌন্দর্য গ্রাস করেছে, ও ঢুকতে পারে না। ও মরে গেল, কিন্তু মরে যাবার আগে ও অপার সৌন্দর্য নিয়ে গেল। মনে রাখবে, এভারেস্টে চূড়ায় উঠতে গিয়ে অনেকে মরে যায়, কিন্তু সেই অপার সৌন্দর্য নিয়ে তারা মারা যায়। বিস্ময়ের জাগরণ, জীবনের আনন্দ, বিশ্ববিধানের আস্থাবান চিত্তবৃত্তি, জীবনের আনন্দ। এই আনন্দকে ছাড়লে হবে না। সুখ পাওয়া যায় শরীরে, আর আনন্দ পাওয়া যায় কোথায়? হৃদয়ে। আজকে তোমার বাড়িতে বিরিয়ানি হয়েছে, তুমি খাবে। এই খেয়ে তুমি যেটা পাবে এর নাম সুখ। আর আকাশে চাঁদ দেখে তুমি যেটা পাবে এর নাম আনন্দ। আনন্দকে অনুভব করা যায় সত্তায়, আর সুখকে অনুভব করা যায় দেহে। মনে রাখবে, সত্তা আর দেহ, মনে রাখবে, একই সঙ্গে আছে, কিন্তু দুজন কিন্তু অনুভব আলাদা। তো আনন্দ, বিশ্ববিধানের আস্থাবান চিত্তবৃত্তি। বিশ্ববিধান, তুই বলবে এই তো স্যার ঈশ্বর বলেছে। না, তুমি যেটাকে ঈশ্বর বলছো সেটা নয়। তোমার মসজিদের মধ্যে কোনো ঈশ্বর নেই, কোনো আল্লাহ নেই। মৌলবীরা মিথ্যা কথা বলছে। তোমার মন্দিরের মধ্যে কোনো ঈশ্বর নেই, ওই পুরোহিত মিথ্যা কথা বলছে। তোমার চার্চের মধ্যে কোনো ঈশ্বর নেই, ওই চার্চের যে ধর্মগুরু সেই মিথ্যা কথা বলছে। কিন্তু বিশ্ববিধান, এই জগৎ চরাচর চলছে একটা দুর্গেয় রহস্যময়, একটা অজানা শক্তির অঙ্গুলি হেলনে। এটা আধুনিক কবিরা দারুণভাবে মান্যতা দেন। ওই তোমার কালী ঠাকুর দ্বারা চলছে না। ও
ওটা ছোট্ট একটা মন্দির। এই এই মিল্কি ওয়েজ গ্যালাক্সি চলছে, মনে রাখবে, একটা দুর্গেয় অদৃশ্য একটি অবাং মনস্গোচর অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে চলছে। একে আমরা অনুভব করতে পারি, ধরতে পারি না, কোনোদিন ধরতে পারবে না। তো অনুভব করতে পারবে ইয়াস যে আসছে, কোনো মা কালী বাবা কালী ইয়াস আনতে পারে না। ওই এলাকার যত লোক মা কালীকে ডেকেছে আরো জোরে ইয়াস চলে এসছে। দেখো, একটা দুর্গেয় রহস্য, একটা পাওয়ার শক্তি, সে গোটা মিল্কি ওয়ে গ্যালাক্সিকে চালনা করছে। সেই রহস্য সর্বাধিত, সেই রহস্য আমরা উদ্ঘাটন করতে পারিনি, হয়তোবা পারবও না। সেই বিশ্ববিধানে আস্থাবান আধুনিক কবিরা ওই পার্টিকুলার মসজিদ, ওই মন্দিরে কিন্তু এক বিন্দু দেখতে পারবেন না, তারা এক বিন্দু সহ্য করতে পারবেন না। আশার নৈরাশ্য, আধুনিক কালের কবিতার মধ্যে আশা থাকবে, নৈরাশ্য থাকবে। আমাদের লাইফে বৈশিষ্ট্য, আশা আর নিরাশা, আশা আর নিরাশা। দেখো তোমার লাইফে বৈশিষ্ট্য, তোমাকে আমি পড়াচ্ছি আমার লাইফে বৈশিষ্ট্য। তুমি বলবে স্যার আপনি স্যার আপনি আশা নৈরাশ্য, আপনার আবার নৈরাশ্যের কি আছে? কত নৈরাশ্য, কত নৈরাশ্য। মনে রাখবে, আশা এবং নৈরাশ্য নিয়েই লাইফ। তাহলে সেই লাইফের কথা বলবে আধুনিক কালের কবিতা। অন্তর্মুখিতা বা বহির্মুখিতা, অন্তর্মুখিতা, ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, এটা আমাদের বৈশিষ্ট্য। আমরা কেউ কেউ ইন্ট্রোভার্ট, কেউ কেউ এক্সট্রোভার্ট, সে বৈশিষ্ট্য থাকবে আধুনিক কালের কবিতায়। সামাজিক জীবনের সংগ্রাম আর আত্মিক জীবনের তৃষ্ণা। সামাজিক জীবনের সংগ্রাম, বাবু গো দুমুঠো ভাত দাও বাবু, বাবু গো আমরা কি মানুষ নই বাবু। এটা নবান্ন নাটকে প্রধান বলেছিল। একটা বিয়ে বাড়িতে উৎসব হচ্ছিল, আর এই গ্রামের লোকগুলি দুমুঠো অন্নের জন্য গেছিল। বাবু গো দুমুঠো ভাত দাও বাবু, বাবু 7 দিন খায়নি বাবু। সামাজিক জীবনের সংগ্রাম। তারা গ্রামে ফিরে গিয়ে আবার চাষ করেছে, চাষ করে তারা আবার বাঁচার নতুন করে মন্ত্র পেয়েছে, এর নাম সংগ্রাম। কলকাতার মানুষ তাদেরকে দয়া না করলেও তারা সবাই কলকাতায় পড়ে পড়ে মরে যায়নি। তারা গ্রামে ফিরে গিয়ে তারা আবার চাষ করেছে, এর নামই তো সংগ্রাম। জীবনে বাঁচার জন্য সংগ্রাম করব। আর আত্মিক জীবনের তৃষ্ণা, আত্মিক, আমার অন্তরের তৃষ্ণা, আমার অন্তরের তৃষ্ণা। 3 ইডিয়টস ফিল্মে 3 বন্ধুর মধ্যে এক বন্ধু, সে ফটোগ্রাফার হতে চায়, তার বাবা চায় ছেলে আমার ইঞ্জিনিয়ার হোক। আত্মিক তৃষ্ণা তার। তার বাবা জোর করে নিয়ে গেলে সারা জীবন সে মরে থাকবে, মরে যাবে। আত্মিক তৃষ্ণা। তুমি হেদোকে ভালোবাসো, তোমার অন্তর তৃষ্ণা কাকে নিয়ে? হেদোকে নিয়ে। তোমার বাবা বিয়ে দিল জেদোর সঙ্গে, সারা জীবন তুমি মরেই থাকবে, কোনোদিন বাঁচবে না। আত্মিক তৃষ্ণা তোমার কি হলো না, সেই তোমার মতো করে চললো না। তুমি MA পাস করে পড়াশোনা করে চাকরি করতে চাও, তোমার বাবা তোমার বিয়ে দিয়ে দিল, সারা জীবন তুমি মরেই থাকবে, তুমি বাঁচবে না। আত্মিক তৃষ্ণা। এই সবগুলো ধারায় খুঁজে পাওয়া যাবে, শুধু ভিন্ন ভিন্ন কবির মধ্যে নয়, কখনো হয়তো বিভিন্ন সময় একই কবির রচনা। খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। এই যে বৈশিষ্ট্যগুলি বললেন, এই যে কথাগুলি বললেন, এই যে বললেন যে সে বিস্ময়ের জাগরণ, এই যে বললেন ক্লান্তি, এই যে বললেন নৈরাশ্য, এই যে তিনি বললেন জীবনের আনন্দ, বিশ্ববিধান আস্থাবান, আশা নৈরাশ্য, অন্তর্মুখিতা বহির্মুখিতা, সামাজিক জীবনের সংগ্রাম, আত্মিক জীবনের তৃষ্ণা, এই সবগুলোই খুঁজে পাওয়া যাবে বিভিন্ন কবির মধ্যে বিভিন্ন সময়ে। আবার একই কবির মধ্যে তার জীবন পরম্পরায়, কবিত্ব বয়স বাড়ছে, কবিতা লিখে লিখে যাচ্ছে না, একই কবির রচনায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, এক একটা সময় এক একটা বৈশিষ্ট্য। একজন কবির মধ্যেই খুঁজে পাওয়া যাচ্ছে 5 বছর আগে একটা বৈশিষ্ট্য, 5 বছর পরে একটা বৈশিষ্ট্য, আবার 5 বছর পরে আরেকটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোই ঘুরছে বিভিন্ন কবির মধ্যে। আবার একই কবির মধ্যে তার জীবনের বিভিন্ন ইয়ার বা কর্ম পর্যায়ে তার কিন্তু ঘটে যাচ্ছে। একই বলা হচ্ছে আধুনিক কালের কবিতা। আমরা অত্যন্ত যুক্তিগর্ভ, বুদ্ধদেব বসু খুব ডিটেলসে বুঝিয়ে দিলেন
আবু শহীদ আয়ুব খুব হালকার উপর দিয়ে গেছেন। কালের দিক থেকে মহাযুদ্ধ পরবর্তী এবং ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাবমুক্ত অন্তত মুক্তিপ্রয়াসী কবিতাগুলিকে আধুনিক কবিতা বললে গণ্য করেছি, এইটা খুব হালকাভাবে গেছে। আর বুদ্ধদেব বসু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন কোন বৈশিষ্ট্য নিয়ে আধুনিক কালের কবিতা, কোন বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো এই কথার মধ্যে ধরা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। আমরা এই বৈশিষ্ট্য সম্পন্ন যে কবিতাগুলি, সেই কবিতাগুলি পাঠ করার আগে আমরা আধুনিক বাংলা কবিতার একজন বিখ্যাত সমালোচক অধ্যাপিকা দীপ্তি ত্রিপাঠী, তিনি আধুনিক বাংলা কাব্য পরিচয় 1958 সালে এটা বের হলো, আমি আবার উল্লেখ করছি। আবু শহীদ আয়ুব তার আধুনিক বাংলা কবিতা বের হচ্ছে 1940। বুদ্ধদেব বসু তিনি যে আধুনিক বাংলা কবিতা যে গ্রন্থটি প্রকাশ করলেন সেটি 1953 সালে বের হলো। আর অধ্যাপিকা দীপ্তি ত্রিপাঠী তিনি আধুনিক বাংলা কাব্য পরিচয় এই নামে একটি আধুনিক কবিতার বিশ্লেষণ সুচিন্তিত তার মতামত দিয়েছেন, সেই গ্রন্থটি বের হলো 1958 খ্রিস্টাব্দে। এই গ্রন্থে দীপ্তি ত্রিপাঠী তিনি আধুনিক কালের কবিতার তার দু ধরনের বৈশিষ্ট্য তিনি ব্যাখ্যা করেছেন। সেই দু ধরনের বৈশিষ্ট্য তিনি তার এই গ্রন্থের মধ্যে যেগুলি এনেছেন সেইগুলি আমরা লিপিবদ্ধ করেছি, তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, দেখবে। 12টি ভাবগত বৈশিষ্ট্য আর 10টি প্রকরণগত বৈশিষ্ট্য। এই 12টি ভাবগত বৈশিষ্ট্য আমরা প্রতিটা পয়েন্ট আলোচনা করব পরের দিনে, এবং 10টি প্রকরণগত বাঙ্গিগত বৈশিষ্ট্য আমরা পরের দিনে পয়েন্ট আকারে আমরা আলোচনা করব। 12টি ভাবগত বৈশিষ্ট্যের আলোচনা করব আর 10টি প্রকরণগত বৈশিষ্ট্য আলোচনা করে তারপর আমরা সেই কবিতা, নির্দিষ্ট কবিতা পড়া আমরা শুরু করব। আমরা এই 12টি বৈশিষ্ট্য না বুঝে, এই 12টি ভাবগত বৈশিষ্ট্য না বুঝে আর এই 10টি প্রকরণ বা আঙ্গিগত বৈশিষ্ট্য না বুঝে আমরা যেন আধুনিক কালের কবিতা পড়তে না যাই। তাহলে মনে রাখবে, যদি আমরা আধুনিক কালের কবিতা এইগুলো না বুঝে পড়তে যাই তাহলে সেই অন্ধের হস্তি দর্শন হয়ে যাবে, তুমি খুঁজেই পাবে না কিছু। আমি প্রত্যেককে বোঝাতে পারলাম যে আধুনিক কালে কবিতা বোঝার আগে, কবিতাগুলি বোঝার আগে তোমার বেশ, তোমার ভিত তুমি তৈরি করো। তোমার ভিত তুমি তৈরি করতে না পারলে সেই কবিতাগুলি তোমার মাথার ওপর দিয়ে বেরিয়ে চলে যাবে। আমরা